কিসের ভিত্তিতে নির্ধারণ করা হলো ভাতার অঙ্ক? কত সংখ্যক শিক্ষাকর্মী এই ভাতা পাবেন? ঘরে বসে বসে তাঁরা টাকা পাবেন? ভাতার প্রতিদানে রাজ্য সরকার কি পাবে? এসএসসি চাকরিহারা শিক্ষাকর্মীদের ভাতা মামলায় সোমবার হাইকোর্টে এভাবেই একের পর এক কড়া প্রশ্নের মুখে পড়ল রাজ্য সরকার। এর আগে এসএসসির চাকরিহারা শিক্ষাকর্মীদের জন্য মাসিক ভাতার ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। গ্রুপ সিতে চাকরিহারাদের জন্য মাসে 25,000 টাকা এবং গ্রুপ ডির ক্ষেত্রে মাসিক 20,000 ভাতা। এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন 2016 সালের নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেওয়া এবং ওয়েটিং লিস্টে থাকা চাকরি প্রার্থীদের একাংশ। সোমবার সেই মামলারই শুনানি ছিল বিচারপতি অমৃতা সিনহার এজলাসে। শুরুতেই মামলাকারীদের আইনজীবী আদালতে অভিযোগ করেন, দুর্নীতিকে সমর্থন করার জন্যই এই ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। তিনি বলেন, গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের জন্য সুপ্রিম কোর্ট কোনো ছাড় দেয়নি, শুধুমাত্র শিক্ষকদের জন্য কিছু ছাড় সুপ্রিম কোর্ট দিয়েছে, সেটাও সীমিত সময়ের জন্য। মামলাকারীর আইনজীবী অভিযোগ করেন, এখতিয়ারের বাইরে গিয়ে এই ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। তিনি প্রশ্ন তোলেন, সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের নির্দেশকে ইচ্ছাকৃতভাবে অমান্য করার জন্য আইন বা প্রকল্প তৈরির কোনো অধিকার কি রাজ্যের আছে? মামলাকারীদের আইনজীবী আদালতে জানান, চাকরিহারাদের তরফ থেকে সুপ্রিম কোর্টে আরও 2টি মামলা করা হয়েছিল, সেগুলিও খারিজ করা হয়েছে। তখন প্রাথমিক পর্যবেক্ষণে বিচারপতি অমৃতা সিনহা মৌখিকভাবে বলেন, এখনই কোনো টাকা দেবেন না। যেখানে ভাতার জন্য সরকার যে ফর্মটা তৈরি করেছে এবং সেখানে যখন সবাইকে মিলিয়ে দিয়ে গুলিয়ে দেওয়া হচ্ছে, সবাইকে একসঙ্গে দেওয়া হচ্ছে, সেখানে আমাদের দাবি ছিল যে শুধুমাত্র যোগ্য যারা তাদেরকেই দেওয়া হোক, আদারওয়াইজ এটা যখন কোর্টে যাবে তখন কোর্ট সেই বিষয়টাকে স্থগিত করে দেবে। ঠিক সেই বিষয়টাই আজকে হয়েছে। প্রথমার্ধের সওয়াল জবাবের পর দুপুর 2টো নাগাদ দ্বিতীয়ার্ধের শুনানি শুরু হলে অ্যাডভোকেট জেনারেল বলেন, প্রথমে দেখতে হবে কারা এই মামলা করেছে। যারা এই মামলা করেছে তারা ওয়েটিং লিস্টে থাকা প্রার্থী, ফলে সরকারের এই সিদ্ধান্তের ফলে তারা কোনোভাবেই প্রভাবিত নন, তাই এই প্রকল্প নিয়ে তারা অভিযোগ করতে পারেন না। অ্যাডভোকেট জেনারেল জানান, সুপ্রিম কোর্টের তরফ থেকেও ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদের নিয়ে কোনো নির্দেশ দেওয়া হয়নি। এই প্রকল্পের মাধ্যমে যারা উপকৃত হবেন তারা কেউ এই মামলায় যুক্ত নেই। পাশাপাশি আদালত অবমাননা সংক্রান্ত মামলাতেও কলকাতা হাইকোর্ট হস্তক্ষেপ করেনি। যেহেতু সুপ্রিম কোর্টে এখনো এই মামলা বিচারাধীন রয়েছে, সেই কারণে মামলাকারীদের উচিত সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়া। তিনি আবেদন করেন, এই মুহূর্তে কোনো অন্তর্বর্তী নির্দেশের প্রয়োজন নেই। অ্যাডভোকেট জেনারেল আদালতকে জানান, রিভিউ পিটিশন সুপ্রিম কোর্টে বিচারাধীন আছে, আর এই প্রকল্প অন্তর্বর্তী বা সীমিত সময়ের জন্য। রাজ্য সরকার আমাদের মতে এই ইন্টার্ন রিলিফ বা ভাতাটা দিতেই চায়নি। ওনারা চাইছিলেন কেস হোক, আটকে যাক, বা টাকাটা যাতে না দিতে হয়, এরকম ব্যাপার। অ্যাডভোকেট জেনারেলের বক্তব্য শোনার পর রাজ্য সরকারের উদ্দেশ্যে একের পর এক প্রশ্ন ছুড়ে দেন বিচারপতি অমৃতা সিনহা। তিনি জানতে চান, 20 এবং 25,000 টাকার অঙ্কটা কিসের ভিত্তিতে নির্ধারণ করলেন? কত সংখ্যক শিক্ষাকর্মী এই টাকা পাবেন? অতীতে কোন কোন ঘটনায় এরকম আর্থিক সাহায্য দেওয়া হয়েছিল? উত্তরে অ্যাডভোকেট জেনারেল বলেন, একাধিকবার দেওয়া হয়েছে। পুজোর সময় বা অন্যান্য ঘটনায় বিশেষ খাত থেকে এই টাকা বরাদ্দ করা হয়। বিচারপতি তখন জানতে চান, যারা এই টাকা পাবেন প্রতিদানে রাজ্য তাদের থেকে কি পাবে? তারা ঘরে বসে থাকবেন আর টাকা পাবেন? সুপ্রিম কোর্টে একটার পর একটা রিভিউ পিটিশন হতে থাকবে আর এরা টাকা পেতে থাকবেন? এত সংখ্যক ব্যক্তি ঘরে বসে বসে সাধারণ মানুষের টাকা পাবেন? বেকারদের জন্য কি রাজ্য এই ধরনের কোনো প্রকল্প চালু করেছে বা চালু করার কথা ভাবছে? দেখা যাচ্ছে ওনারা তো যোগ্য অযোগ্যকে এখনো একসাথে নিয়ে চলতে যাচ্ছে। উনি তো বলতেই পারতেন যে ঠিক আছে, যারা যোগ্য আছে বা যাদের ভাতা দেওয়া হচ্ছে তাদের স্কুলে যাওয়ারও ব্যবস্থা করা হোক। আমরা তো যেতে রাজি আছি, স্কুলে তো আমাদের যেতে কোনো অসুবিধা নেই। আমরা তাছাড়াও কাজ না করে ভাতা নেওয়াটাও তো আমাদেরও কেমন লাগে। মামলাকারীদের আইনজীবী বলেন, নিয়োগ বাতিল হওয়ার পর সবার অবস্থান এখন সমান, তাই মামলাকারীদের এখতিয়ার নিয়ে রাজ্য প্রশ্ন করতে পারে না। তিনি এই প্রশ্নও তোলেন, স্বস্তি দেওয়ার নামে কি রাজ্য সরকার দুর্নীতিকে সমর্থন করতে পারে? অবিলম্বে এই প্রকল্পের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারির আবেদন করেন তিনি। আমরা যারা যোগ্য শিক্ষাকর্মী তারা কেউই, আমরা প্রথম থেকেই বলেছিলাম যে আমরা ভাতা নিতে চাই না, আমরা যোগ্যতার সঙ্গে চাকরি পেয়েছি, আমাদেরকে স্কুলে চাকরিতে পুনর্বহাল করা হোক, এটাই আমরা বলেছিলাম। কিন্তু যেখানে ভাতার জন্য সরকার যে ফর্মটা তৈরি করেছে এবং সেখানে যখন সবাইকে মিলিয়ে দিয়ে গুলিয়ে দেওয়া হচ্ছে। মামলার শুনানি শেষ হয়েছে, রায়দান স্থগিত রেখেছে আদালত। শুনানিতে আমাদের প্রধান বক্তব্য ছিল, স্কিমটা ইজ আ ফ্রড অন কনস্টিটিউশন, ফ্রড অন দ্য অর্ডার অফ দি সুপ্রিম কোর্ট, এবং এই স্কিম যদি করতেই হয় তাহলে এসএসসি, পিএসসি, প্রাইমারি, পশ্চিমবঙ্গে যত বেকার আছে, আনএমপ্লয়েড, সবাইকে দিতে হবে। মামলার শুনানি হয়েছে, এবার উনি সিএভি করেছেন, জাজমেন্ট দেবেন। আমার এইখানেই ফিরদৌসের কাছে রিভিউ পিটিশন, অনেকে বলছেন যে এই রিভিউ পিটিশনের আশার বেলুনটা ফোলানো হয়েছে, যার কিন্তু ভিত্তি খুব দুর্বল। কেন?
আমি জানি না ফিরদৌসের কাছে পরিসংখ্যান থাকবে কি না। আমার প্রথম এবং প্রধান প্রশ্ন, শতাংশ রিভিউ পিটিশনে মূল রায়টা পরিবর্তিত হয়? এইখানে দাঁড়িয়ে আমি কথাটা বলেছিলাম তো, যেদিন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী এদের ডেকে বলেছিলেন, তখন সেদিন আমি বলে গেছিলাম এখানে দাঁড়িয়েই যে বাঘের পিঠে চড়ছেন, নামতে গেলেই না হালুম করে খাবে। আজকে উনি নামতে চাইছেন। দেখুন, রিভিউয়ের স্কোপ অত্যন্ত লিমিটেড। আর সুপ্রিম কোর্টের সামনে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের যে অ্যাপ্লিকেশন, তার সাপেক্ষে 17ই এপ্রিলের যে অর্ডার, তারপরে সেই স্কোপ আরও লিমিটেড হয়েছে, আরও ক্ষীণতর হয়েছে। কেন? তার কারণ সেখানে সেই অর্ডারকে কমপ্লাই করার জন্য 31শে মের মধ্যে অ্যাডভার্টাইজমেন্ট করতে হবে, না হলে দুটো শর্ত দিয়েছে। এক, এই যে শিক্ষকরা এখনো স্কুলে যেতে পারছেন, সেই অর্ডারটা রিকল হয়ে যাবে এবং রাজ্য সরকার হবে। আচ্ছা, দুটো কন্ডিশন আছে। এক, আমি শুধু জাস্ট ওই লাইনটা পড়ে দিচ্ছি, ইনক্লুডিং ইম্পোজিশন অফ কস্ট অ্যান্ড ভ্যাকেটিং অফ দ্য প্রেজেন্ট অর্ডার। অর্থাৎ কস্টও ইম্পোজ হবে, তার সঙ্গে এই অর্ডারটিও রিকল করে নেওয়া হবে। দেখুন, রিভিউয়ের স্কোপ অত্যন্ত লিমিটেড। আপনি যে এই পার্সেন্টেজ আমার কাছে জানতে চাইলেন, সত্যি সত্যি আমি পার্সেন্টেজ নিয়ে আসিনি, কিন্তু আপনি যদি রিভিউ কখন হয়, এরর অন দ্য ফেস অফ দ্য রেকর্ড, এই ক্ষেত্রে কি এরর রয়েছে বলুন তো আমার এই জাজমেন্টটা আপনি যদি ভালো করে পড়েন তাহলে দুটো অংশ পাবেন। এক, যারা দুর্নীতি সরাসরি করেছেন তারা দুর্নীতিগ্রস্ত শিক্ষক বা শিক্ষাকর্মী, আর একদল হচ্ছে এই প্রাতিষ্ঠানিক দুর্নীতির শিকার, যেগুলোর সম্পর্কে আদালত বারবার চেয়েছে, কলকাতা হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, যে বলো এক্সাক্ট নাম্বারটা কত, যারা হচ্ছে বৈধ, যোগ্য এবং বৈধ, সেই সংখ্যাটি বলতে পারেননি। সংখ্যাটি কোন সংখ্যা বলেছেন? যে এখনো পর্যন্ত এতজন অযোগ্য, অবৈধ হিসেবে চিহ্নিত করতে পারলাম, কিন্তু এর বাইরের সংখ্যাকে আমি একেবারে যোগ্য এবং বৈধ বলতে পারছি না। এর ফলে কি হয়েছে, যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি সেটা প্রতিষ্ঠা পেয়েছে এবং প্রতিষ্ঠানগুলো প্রশাসনিকভাবে ব্যর্থতা দেখিয়েছেন এইগুলোকে আইডেন্টিফাই করতে। আমি সমীরদার দিক থেকে একটা প্রশ্নে যাই, এতদিন পর সমীরদা এসেছেন। আমি বলছি যে ধরো মুখ্যমন্ত্রী 7 তারিখের মঞ্চ থেকে কি বলেছিলেন, যে আমার প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি, প্ল্যান ডি আছে। আইনি মানে আমি বলছি, তুমি যেটা বললে সেটা আমি প্ল্যান এ ধরলাম, বি, সি, ডি এর কোনো সংস্থান আছে? কোনো দেখুন, মানে আমি বলছি এদের রিলিফ দেওয়ার ক্ষেত্রে কোনো আস্তিনের তাস সরকারের কাছে থাকা সম্ভব? দেখুন, আমি যখন এই মামলাগুলো শুরু হয় তখন প্রাথমিকভাবে একটি কথা বলেছিলাম, যে আপনি পৃথিবীর সেরা আইনজীবী এবং সেই আইনজীবীর মাথায় পৃথিবীর সমস্ত মানুষের বুদ্ধিকে একসঙ্গে ঢুকিয়ে দিন, কোনো যুক্তিতেই সাদা খাতা ভর্তি খাতা হবে না। খুব সাধারণ কথা, আপনি ফ্যাকচুয়ালি আপনি চুরি করেছেন, সাদা খাতায় 0 পেয়েছে, তাকে 53 করেছেন, কোন আইনি যুক্তিতে, কোন আইনজীবী আইনি যুক্তিতে সাদা খাতাকে ভর্তি খাতা হিসেবে প্রমাণ করবে বলুন তো? আইনেই তো আছে 1 বছরের বেশি আপনি ওয়েমার শিট রাখতে পারবেন না, সেটাকে রাজ্যের আইন, সেটা তো আইনেই আছে না, সেটা রাজ্যের আইন। আরে রাজ্যের আইন তো 20 বছর রাখতে হবে। আমি রাজ্যের কথা মানবো। আরে কেন্দ্রীয় সরকার চাকরি দিক একটা, সেই জন্য কেন্দ্রীয় সরকার চাকরি দিক, আমি কেন্দ্রীয় আইন মানবো। কারণ আমি বলছি যে একটা প্রতাপ বাবু বলছেন যে হলো পুরো জিনিসটা হলো, কিন্তু দুর্নীতির ভাই যাইনি, কেন্দ্রীয় সরকার চাকরি দেয় না কেন? বছরে 2 কোটি চাকরি প্রতিশ্রুতি ছিল। এই আইনটি রাখাই হয়েছে দুর্নীতি করার জন্য। কেন? প্রথমে এই যে ছেলেমেয়েরা না আরটিআই করে খাতা চাইলে, ওএমআর শিট চাইলে দেওয়া হয় না, এসপিআইও করলে জবাব দেওয়া হয় না, ফার্স্ট অ্যাপিল করলে জবাব দেওয়া হয় না, স্টেট ইনফরমেশন কমিশনে ইনফরমেশন কমিশন নেই বলে 1 বছর পেরিয়ে যায়। মনে করেছে আমি শুধু সংযোজন করব যে পার্থ চট্টোপাধ্যায় যখন গ্রেফতার হলো তখন তৃণমূলের একাধিক নেতা বলেছিলেন যে এই আইনটা সংশোধনের মধ্যে পার্থবাবুর চক্রান্ত নেই তো, যে দ্রুত এই আইনটা 1 বছরের মধ্যে যাতে পুরো জিনিসটা গুটিয়ে ফেলা যায়। লক্ষণ রেখার কথা বলছেন, রাবণ সীতাকে হরণ করার পর লক্ষণ রেখার অস্তিত্ব ছিল না, তেমনি মুখ্যমন্ত্রীর পোষা চাকরি চোরেরা সরকারি চাকরি চুরি করার পর আন্দোলনের লক্ষণ রেখা থাকে না, তার অস্তিত্ব থাকে না। সমীরদা এটা মাথায় রাখা উচিত। একই কথা শুনি আজ মন্থরার মুখে। সিঙ্গুরে এই আন্দোলন কি তোমরাই উস্কানি দিচ্ছ? আমি বলছেন সিঙ্গুরে নৈরাজ্য তৈরি করবার সময় কে উস্কানি দিয়েছিল? কোন লক্ষণ রেখা সেখানে মেনটেন হয়েছিল? 17 দিন ধরে ন্যাশনাল হাইওয়ে অবরোধ করে রাখা হয়েছিল।
হাইকোর্ট অর্ডার দিয়েছিল যে সেই ন্যাশনাল অবরোধ হাইওয়ে অবরোধ তুলে দিতে। কোন লক্ষণ রেখা মেনে সেই অবরোধ হয়েছিল? গণতন্ত্রের মন্দির বিধানসভা ভেঙে তছনছ করে দেওয়া হয়েছিল কার উস্কানিতে এবং কোন লক্ষণ রেখা মেনে সেটা ভাঙচুর করেছিলেন? উনি এখন রাম লক্ষণ করছেন। এই চাকরি চুরির অপরাধে 22 জন অ্যারেস্ট হয়েছে, 22 জনই তৃণমূলের লোক, তৃণমূলের নেতা। এখন সেটিং বা সিবিআইয়ের বদান্যতায় হয়তো কেউ কেউ জামিন পাচ্ছেন, কিন্তু এটা অস্বীকার করা যাবে না। পুলিশ বেধড়ক লাঠিচার্জ করছে, হাত পা ভেঙে দিচ্ছে, চোখে আঘাত করছে, বলছে সামান্য বল প্রয়োগ। এর আগে পুলিশকে দেখেছি কামড়াতে, তথ্যের খাতিরে আমায় বলতে হবে ন্যূনতম বল প্রয়োগ। যাই হোক, আমি সংশোধন করে নিলাম। এর আগে আমরা দেখেছি শিক্ষকদের কামড়ে দিচ্ছে, আর কয়েকদিন আগে কসবায় দেখলাম পেটে লাথি মারছে, সেটা ছিল সামান্য বল প্রয়োগ। পুলিশের কোন ম্যানুয়ালে এই লক্ষণ রেখার কথা বলা হয়েছে বা এই লক্ষণ রেখা অতিক্রম করা যাবে কি যাবে না সেই সব বলা হয়েছে? এখন আইনের শাসন তো নেই, শাসকের আইন উঠে গিয়ে চাকরি চোরেদের আইন চলছে। তাই পুলিশ বেধড়ক লাঠিচার্জ করবে আর মিথ্যা মামলা পুলিশই দেবে। কে উস্কানি দিয়েছে এখানে পুলিশকে দাঁড়িয়ে? একটা খুব জনপ্রিয় কবিতা ছিল জানেন সুমনবাবু, কত রঙ্গ জানো জাদু, কত রঙ্গ জানো, সাপ হইয়া কাটো তুমি, ওঝা হইয়া ঝাড়ো, কত রঙ্গ জানো জাদু, কত রঙ্গ জানো। একদিকে বিকাশ ভট্টাচার্যকে দিয়ে মামলা করে এই বেচারীদের চাকরি খাওয়ার চেষ্টা, অন্যদিকে মলম লাগাতে বিকাশ ভবন অব্দি দৌড়েছেন। নমস্কার জানাচ্ছি এদের সঙ্গে। বেশি কথা নয়, আমি আবারও বলছি, বিকাশ ভট্টাচার্য বলির পাঠা হবেন, ওনারা চুরি করবেন, সেই চুরির বিরুদ্ধে কেন বিকাশ ভট্টাচার্য মামলা করবেন? ওনারা চাকরি বিক্রি করবেন, কেন বিকাশ ভট্টাচার্যের বিরুদ্ধে মামলা করবেন? মন্ত্রীরা, নেতারা, আমলারা টাকা তুলে চাকরি দিচ্ছেন, তো মমতা ব্যানার্জি এটা জানার পর এটা বন্ধ করার তো কোনো ব্যবস্থা করলেন না, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিলেন না, ফলে এই চাকরিগুলো গেল। আবার হাইকোর্টে মামলা হওয়ার পরও সিঙ্গল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ তো বারবার বলেছে যে যারা বৈধভাবে চাকরি পেয়েছে তাদের তালিকাটা দেন। এসএসসি তো সিলেকশন করেছে, তাহলে তারা যদি তালিকা না দিতে পারে, রাজ্য সরকার যদি তালিকা নিতে পারে, তার দায় কি যাদের চাকরি গেল তাদের, না রাজ্য সরকারের মুখ্যমন্ত্রীর, শিক্ষামন্ত্রীর বা ওই এসএসসির পদাধিকারীদের? সুপ্রিম কোর্টেও তো বলেছিল যে যারা বৈধভাবে চাকরি পেয়েছে তাদের তালিকাটা দিন। যদি আপনারা দিতেন তাহলে কি তাদের চাকরি বাতিল হতো? আপনারা দেননি কেন? কারণ তাদের কাছ থেকে টাকা নিয়েছেন। আপনি যদি তাদের নাম দিয়ে দেন, সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে, সিবিআই যাদেরকে অবৈধভাবে চাকরি পাওয়ার জন্য চিহ্নিত করেছে তাদের সুদ সমেত বেতন ফেরত দিতে হবে। আবার নতুন যে রিক্রুটমেন্টে তাদেরকে রিক্রুট করা যাবে না। তাহলে তালিকা যদি দিয়ে দিতেন অবৈধভাবে, তাহলে তাদেরও রিক্রুট করা যেত না, সুদ সমেত টাকা ফেরত দিতে হতো। তারা তো একবার পার্টির নেতাদের টাকা দিয়েছেন। কুন্তল ঘোষের কথা আপনারা শোনেননি যে আমি তো 10% রাখতাম, বাকি 90% পাঠিয়ে দিতাম। তাহলে ওই যে কুন্তল ঘোষটা যখন গাছে বেঁধে পিঠে পড়তো, তখন এই 90% যাদের কাছে এসেছে তাদের উপর কিছু পড়তো না। তাই যাতে না পড়ে তার জন্য তারা তালিকা দেননি এবং তার জন্য চাকরি গিয়েছেন। দেখুন, এই একই কথার পুনরাবৃত্তি হচ্ছে। তার কারণ উনি তো সরাসরি মুখ্যমন্ত্রী অবধি চলে গেলেন, উনি তো তার নিচে কথা বলেন না, আমি জানি সেটা না, তাতে কোনো নেই, কোনো অন্যায় নেই। তার কারণ হচ্ছে ওনার তো শুধু টার্গেট একজন, যেন তার প্রকারের যেহেতু দেখুন এটাই মুশকিল যে যেহেতু আমি যাচ্ছি নজরুলদা, একটাই প্রশ্ন করছি, এই রাজ্যের শাসক দলের সর্বোচ্চ নেত্রীকে, এই রাজ্যের মন্ত্রিসভা নরেন্দ্র মোদী ছাড়া ভারতবর্ষ চলে, এক এবং একমাত্র কই সুপ্রিম কোর্টের রিভিউ মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত চাকরিহারা গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের মাসিক ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার। আমরা যতক্ষণ রিভিউ করতে না পারছি এবং একটা ফয়সালা না হচ্ছে, ততদিন গ্রুপ সি যারা আছে তাদের একটা 25,000 টাকা করে, আর গ্রুপ ডি যারা আছে তাদের 20,000 টাকা করে একটা সোশ্যাল সিকিউরিটি যে স্কিম আছে আমাদের লাইফ অ্যান্ড লাইভলিহুডের, সেটা যদি ওরা রাজি হয় তাহলে যতক্ষণ রিভিউ না হচ্ছে
আমরা এটাকে চালাতে পারি যদি ওরা অপিনিয়ন দেয়, যদি ওরা সবাই এক থাকে। সোমবার এই ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েই একের পর এক প্রশ্ন তুললেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। এদিন আদালত যে প্রশ্নগুলো তুলেছে তার অন্যতম হলো, যারা এই ভাতা পাবেন প্রতিদানে রাজ্য তাদের কাছ থেকে কি পাবে? তারা ঘরে বসে থাকবেন আর টাকা পাবেন? বিচারাধীন মামলা নির্দেশের দিকে লক্ষ্য রাখছি এবং বেশ কিছু প্রশ্ন উঠেছে, সেই প্রশ্নের উত্তর দেওয়ার দায় এবং দায়িত্ব হচ্ছে রাজ্যের সরকারের, যে কোন পদ্ধতিতে কোন নীতি মেনে এই টাকা দেওয়া হচ্ছে যাদের চাকরি থেকে বহিষ্কৃত হয়েছেন বা চাকরিচ্যুত হয়েছেন। আদালতকে আমরা শ্রদ্ধা করি, আদালতের রায়ের বিরুদ্ধে বলবো না, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কাদের আইনি লড়াইয়ের পাশাপাশি আর্থিক নিরাপত্তা, পারিবারিক আর্থিক সুরক্ষা দিতে চাইছিলেন অন্তর্বর্তীকালীন, আর কারা সেটা আটকাতে কোর্টে গেল, কিভাবে এই ইন্টারিম রিলিফ দেওয়াটায় বাধা আসছে, এটা মানুষ বিচার করে নিন যে কে সাহায্য করতে চাইছে আর কারা বাধা দিতে চাইছে। যারা চাকরি খাবো করে গোটা প্যানেল বাতিল করতে হবে বলে গিয়ে এইসব করেছে, তো মানুষ তাদের তো চেনেন। এরপরে মুখ্যমন্ত্রী যখন তাদের অন্তর্বর্তীকালীন একটা ব্যবস্থা করতে যাচ্ছেন, সেটাও আটকাতে যাচ্ছে। তো এদেরকে চিনে নিন, এরা কারা। দুর্নীতির কারণে আদালতের নির্দেশে এসএসসি 2016 সালের গোটা প্যানেল বাতিল হয়ে যাওয়ায় শিক্ষক শিক্ষিকাদের পাশাপাশি চাকরি যায় গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের। প্রতিবাদে প্রথমে করুণাময়ীতে মধ্যশিক্ষা পর্ষদের অফিসের সামনে অবস্থান বিক্ষোভ শুরু করেন চাকরিহারারা। প্রতীকী অনশনও শুরু করেন 3 জন শিক্ষাকর্মী। এই প্রেক্ষাপটে 18 এপ্রিল শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করেন আন্দোলনকারীদের প্রতিনিধিরা। 26 এপ্রিল চাকরিহারা শিক্ষাকর্মীদের 6 প্রতিনিধির সঙ্গে বৈঠকে বসেন মুখ্য সচিব মনোজ পান্ত। সেই বৈঠকে মুখ্য সচিবের ফোন করে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মাসিক ভাতার আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। পরবর্তীকালে এই ভাতা ঘোষণা নিয়ে আদালতের দ্বারস্থ হন 2016 সালে ওয়েটিং লিস্টে থাকা নিজেদের বঞ্চিত বলে দাবি করা চাকরি প্রার্থীদের একাংশ। এদিন সেই মামলায় যখন রাজ্য সরকারের উদ্দেশ্যে একের পর এক প্রশ্ন বিচারপতি ছুড়ে দিয়েছেন, তখন ফের একবার যোগ্য অযোগ্য আলাদা করার দাবিতে সরব হয়েছে বিরোধীরা। কে যোগ্য অযোগ্য যতক্ষণ না আলাদা করা হবে ততক্ষণ পর্যন্ত জাস্টিস হবে না। যোগ্য এবং অযোগ্যদের তালিকা না দেওয়ার যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছে, এটা কফিনের শেষ পেরেকটা কিন্তু মেরে দিয়েছে। কফিনে শেষ পেরেক মারার কাজ মমতা বন্দ্যোপাধ্যায় করে দিয়েছে। এবং এত অ্যাডামেন্ট এরা, যেহেতু ওদের কাছ থেকে টাকা নিয়েছে, অযোগ্যদেরকে টাকা নিয়ে চাকরি দিয়েছে, তাদের নাম এরা কিছুতেই বলবে না, মরে গেলেও বলবে না অযোগ্যদের নাম কাদের কাছ থেকে টাকা। কারণ জানে যদি বলে ফেলি তাহলে যে তৃণমূল নেতারা লোকাল লেভেলে টাকা নিয়েছে এবং সেই টাকা পরে কালীঘাট ক্যামাক স্ট্রিটে পৌঁছেছে, তাদের বেঁধে রাস্তায় লোকে পেটাবে এবং সেই দিন আসবে, চিন্তা নেই, আমরা সব ফাঁস করব। যোগ্য অযোগ্যর তালিকা নিয়ে লড়াই চলছে তো চলছেই, আর এর মধ্যে কপাল পুড়েছে যোগ্যদের, কারণ তাদের হকের চাকরির আপাতত মেয়াদ ডিসেম্বর অবধি। রাজ্য সরকারকে এই চাকরি ফিরিয়ে দিতে হবে। 26,000 চাকরি বাতিল হয়নি, শিক্ষকদের আত্মসম্মান হারিয়ে গেছে। দুর্নীতি করে চাকরি কেনা বেচার জেরে যোগ্যদের জীবন অন্ধকার, চাকরি হারিয়ে আজ তাঁরা রাস্তায়। হকের চাকরি ফিরে পেতে লাগাতার আন্দোলন চলছে। পরীক্ষা না দিয়েই চাকরি ফিরিয়ে দেওয়া, মিরর ইমেজ প্রকাশ, নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল সহ বিভিন্ন দাবিকে সামনে রেখে 16 জুন বিধানসভা অভিযানের ডাক দিয়েছে চাকরিহারা শিক্ষকরা। তার আগে জেলায় জেলায় ছড়িয়ে পড়ছে প্রতিবাদের ঢেউ। হকের চাকরি ফিরে পেতে সোমবার ঝাড়গ্রামে উই দ্য ফোরাম ফর প্লিডিং জাস্টিসের ব্যানারে পথে নামেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। 26,000 চাকরি বাতিল হয়নি, শিক্ষকদের আত্মসম্মান হারিয়ে গেছে। ছাত্রদের কাছে যে প্রশ্ন উঠেছে যে শিক্ষকদের যোগ্যতা নিয়ে, আগামী দিনে শিক্ষকতা পেশাটা আর সম্মানে রইল না, একটা চুরিবৃত্তি চৌর্যবৃত্তি শিক্ষাতে পরিণত করেছে। জাতীয় পতাকা হাতে নিয়ে ঝাড়গ্রামের হিন্দু মিশন মাঠ থেকে শুরু হয় মিছিল। ঝাড়গ্রাম সহ বিভিন্ন জেলা থেকে মিছিলে যোগ দেন আন্দোলনকারী চাকরিহারারা। আজকে যারা যোগ্য হয়েও চাকরিহারা, সেই সমস্ত টিচিং এবং নন টিচিং স্টাফ, তারা যেন তাদের ন্যায্য অধিকারটা ফিরে পায় এবং রাজ্যের যে শিক্ষা ব্যবস্থা সেটা আজকে ধসে পড়েছে প্রায়। যোগ্য অযোগ্যদের আলাদা করতে পারেনি এসএসসি। গত 3রা এপ্রিল 2016 এসএসসির নিয়োগ দুর্নীতি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চের চাকরি বাতিলের নির্দেশই বহাল রেখেছে সুপ্রিম কোর্ট। চাকরি হারিয়েছেন প্রায় 26,000 শিক্ষক শিক্ষাকর্মী। এই আবহেই নতুন নিয়োগ বিজ্ঞপ্তি জারি করেছে স্কুল সার্ভিস কমিশন। এই পরিস্থিতিতে পরীক্ষা বাতিলের দাবিতে এবার দিল্লি রওনা দিলেন চাকরিহারা শিক্ষকদের প্রতিনিধি দল।
রাজ্য সরকার অযোগ্যদের বাঁচানোর জন্য এসএসসি প্যানেল বাতিল হলো, যোগ্যদেরও চাকরি চলে গেল। সুপ্রিম কোর্টের গত 3রা এপ্রিল 2025 যে রায়, সেই রায়কে অগ্রাহ্য করে স্বয়ং মুখ্যমন্ত্রী সংবিধানকে শপথ নিয়ে দায়িত্ব নিয়েছে এবং স্কুল সার্ভিস কমিশন তারা একটা বেআইনি নোটিশ, বেআইনি গেজেট প্রকাশ করেছে। আমরা সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করার জন্য যাচ্ছি। আন্দোলনরত চাকরিহারাদের পাশে দাঁড়িয়ে রাজ্য সরকারকে আক্রমণ করেছে বিরোধীরা। মমতা ব্যানার্জির ভাঁড়ারে সব কিছু আছে, কে চোর, কে সৎ, কে ন্যায্য, কে অন্যায্য, কে যোগ্য, কে অযোগ্য। মমতা ব্যানার্জির ভাঁড়ারে সব আছে, কিন্তু মমতা ব্যানার্জি কাউকেই চটাতে চাইছে না। ভাবছে এদেরকে চটালে তারা আমার হাতছাড়া হবে, তাদেরকে চটালে এরা আমার হাতছাড়া, জিরো সাম গেমের মধ্যে পড়ে গেছে। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। যারা চাকরি খাবো করে গোটা প্যানেল বাতিল করতে হবে বলে গিয়ে এইসব করেছে, তো মানুষ তাদের তো চেনেন। এরপরে মুখ্যমন্ত্রী যখন তাদের অন্তর্বর্তীকালীন একটা ব্যবস্থা করতে যাচ্ছেন, সেটাও আটকাতে যাচ্ছে। তো এদেরকে চিনে নিন, এরা কারা। মডিফিকেশন সুপ্রিম কোর্টের রায়ের সঙ্গে সঙ্গতিপূর্ণ কিনা, কারণ না হলে আবার আদালতে আটকে যেতে পারে এই পরিবর্তন যদি আইন মেনে না হয়। দেখুন, এটা আদালতে আটকে যাবে, আমি এখানে পরিষ্কার বলছি। তার কারণ হচ্ছে সুপ্রিম কোর্টের রায় এবং পরবর্তী 3 তারিখের রায় এবং 17 তারিখের নির্দেশ। তার আগে কলকাতা হাইকোর্টের রায়, যদি সেই রায়ের কলকাতা হাইকোর্টের রায়ের 363 নাম্বার প্যারাগ্রাফ পড়েন আর সুপ্রিম কোর্টের রায়ের কনক্লুশনের প্যারাগ্রাফ নাম্বার 45 থেকে পড়েন, তাহলে পরিষ্কার হয়ে যাবে স্পেসিফিক্যালি প্যারাগ্রাফ 49, যেখানে স্পেসিফিক 49 এবং 51, যেখানে স্পেসিফিক্যালি বলা আছে কিভাবে রিক্রুটমেন্ট হবে। যেমন ধরুন কলকাতা হাইকোর্টের রায় 363 নাম্বার প্যারাগ্রাফের 11 নম্বর সাব প্যারা থেকে পড়তে শুরু করুন। দেখবেন এখানে বলাই আছে যে ডিক্লেয়ার্ড ভ্যাকেন্সিতে নিয়োগ করতে হবে এবং এসএসসিকে রুল মেনে তাকে নিয়োগ করতে হবে। তারা পলিসি ডিক্লেয়ার করবে, সেই পলিসিটা ওয়েবসাইটে আপলোড করতে হবে। সেখানে কোথাও নতুন করে রুল ফ্রেমিং এর কথা বলা নেই, কিন্তু রাজ্য সরকার রুল ফ্রেমিং কেন করলো এখানে পরিষ্কার হয়ে যাবে যদি নাম্বার ডিভিশনটা একবার দেখেন। নাম্বার ডিভিশনটা কি করেছে, আগে ছিল একাডেমিক্সে 35টা 10 হয়েছে, তাহলে কি হলো, যার একাডেমিক পারফরম্যান্স পুয়ার তার কিন্তু সম্ভাবনা বেড়ে গেল। তার কারণ কি, আগে ছিল এইচএস এর মার্কস, মাধ্যমিকের মার্কস, গ্র্যাজুয়েশনের মার্কস, পোস্ট গ্র্যাজুয়েশনের মার্কস, বিএড এর মার্কসের জন্য একটা বরাদ্দকৃত মার্কস ছিল। এখন কিন্তু সেসব থাকলো না, গ্র্যাজুয়েশন পোস্ট গ্র্যাজুয়েশনের উপর ভিত্তি করে 10 নম্বর মার্কস। শুধু তাই না, আগে ছিল শুধুমাত্র ইন্টারভিউ 10, এখন ইন্টারভিউ কি হলো, লেকচার ডেমনস্ট্রেশন আরো 10। এবং শুধু তাই না, সিবিআই সুপ্রিম কোর্টের সামনে বলেছিল আগে ইন্টারভিউ মার্কস ম্যানিপুলেশন হয়েছে। ভাবুন, আগে 10-এ মার্কস ম্যানিপুলেশন হয়েছে, এখন 20-তে মার্কস ম্যানিপুলেশন হবে। শুধু তাই না, তার সঙ্গে লেকচার ওরাল ঢুকে গেল। এবং প্রায়র টিচিং এক্সপেরিয়েন্সের জন্য 10। সুপ্রিম কোর্ট যদি প্রায়র টিচিং এক্সপেরিয়েন্সে 10 দিয়ে যারা শিক্ষক ছিল তাদেরকেই শিক্ষক হিসেবে নিয়োগ করার জন্য যদি বলতো, তাহলে সুপ্রিম কোর্টের নতুন করে নিয়োগের কথাই বলতো না। আসলে এটা কথা বলছো, আবার এটা আটকে যেতে পারে অবভিয়াসলি। তার কারণ আজকে দেখুন, আমরা আজকে যে ছেলেরা মামলা করেছিল, মডারেট পিটিশনার যারা ছিল, তারা আজকে এসছে যে কে তো হতে পারে না, কারণ তাদের প্রথম থেকে ডিসঅ্যাডভান্টেজেস পজিশনে পৌঁছে দেওয়া হচ্ছে। প্রথম থেকেই বলে দেওয়া হচ্ছে তোমাদের জন্য 100 না, তোমাদের জন্য এই নিয়োগ প্রক্রিয়া হবে 90, কারণ টিচিং এক্সপেরিয়েন্সে তারা কোনো নাম্বার পাবে না। তাহলে তারা কি করবে, তারা চুপচাপ বসে বসে দেখবে। এরপরে দেখবেন মামলা হলে কি বলবে, মামলা হলে বলবে ওই দেখো বিকাশ রঞ্জন ভট্টাচার্য, ফিরদৌস শামীম। এইটা বলার জন্য আসলে নিয়োগ খুব হতাশ লাগছে যে আমিও হতাশ, আমি খুব চিন্তিত। সুমনদা, আমি একটা কথা বলছি, 7ই জুন একটা মমতা ব্যানার্জি একটা যুগান্তকারী কথা বলেছিলেন, দুটো কথা বলেছিলেন, যে আমার কথাই কথা এবং আমার কথা আমি শেষ পর্যন্ত রাখার জন্য লড়তে পারি। আরেকটা কথা বলেছিলেন যে আমি বেঁচে থাকতে কারোর চাকরি যাবে না। কথা শেষ কথা, আর ওনার কথা হচ্ছে আমি বেঁচে থাকতে কারোর চাকরি যাবে না। তো এখন তো যা দেখছি এই চাকরিটা তো চলেই গেল, বাকিটা নিয়ে কিন্তু আমরা খুব চিন্তিত। আমি জানি না তৃণমূল নেতাদের আবার মাধ্যমিক পরীক্ষা দিতে হবে কিনা জানি না, তাহলে আর পারবেন কিনা জানি না, কিন্তু আমি বলছি এত দরকার নেই তো। টেন্টেড যারা, তাদের লিস্টটা দিয়ে দিন না সুপ্রিম কোর্টে, কেন দিচ্ছেন না? যারা অযোগ্য তাদের লিস্টটা দিয়ে দিন না, স্টেপল করে শুধু দিয়ে দিন, কারণ যারা টেন্টেড তাদেরটা। আর টেন্টেড মানে কিন্তু সুবর্ণ অযোগ্য নয়, দাগি বা কলঙ্কিত। আমি বিজ্ঞপ্তিতে কোথাও দেখিনি যে যারা টেন্টেড মানে যারা
অলরেডি আইডেন্টিফাইড, তারা অ্যাপ্লাই করতে পারবে না এরকম কোনো ব্যবস্থা নেই। কারণ রাজ্য সরকার যতক্ষণ পর্যন্ত নোটিশ না করবে, একদম মানে বলে দিবে যে এই এরা করতে পারবে না, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি ওদেরকে আটকাতে পারবেন না। এইবার এই যেই মুহূর্তে টেন্টেড ক্যান্ডিডেট ঢুকবে তখন কিন্তু আবার আদালতের লোক যাবে। এবং একই সাথে আমি বলবো যে ইন্টারভিউতে 10 নম্বর আর ডেমনস্ট্রেশন 10 নম্বর 20 নম্বর, এটা এমন একটা জায়গা খুলে রাখলো যেটা যদি প্রপার ডকুমেন্টেশন না হয় বা ক্যামেরার অন ক্যামেরায় যদি পুরো ইন্টারভিউ না হয় বা আবার দুর্নীতির অভিযোগ আসবে। এবং এতে কিন্তু আমি বলছি ওরা যাই বলুক না কেন, হয়তো সাধারণ শিক্ষা ব্যবস্থার ক্ষতি হবে, আবার যদি দুর্নীতি হয়, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলের লাভ হবে। কেন আমি 26,000 ছেলে মেয়ে যদি রেগুলার হয়ে যায়, তার জন্য প্রতি মাসে যে বিপুল টাকা দিতে হবে, সেই টাকা যদি আমি লক্ষ্মীর ভান্ডারে দিতে পারি, আমার ভোট চলে আসবে, আমার রাজনীতি অনেক ইজি হবে। থেকে দেখুন, পার্থ চ্যাটার্জি বা তার অধীনের লোকদের দিয়ে মমতা ব্যানার্জির একটা উদ্দেশ্য ছিল যত বেশি টাকা আদায় করা, চাকরি বিক্রি করার জন্য। তো এখনও তিনি মুখ্যমন্ত্রী আছেন, অতএব এই যে পরিবর্তনটা করেছেন যাতে আরও বেশি টাকা আদায় করা যায় এবং যাদের কাছ থেকে টাকা আদায় করা হয়েছে তাদের চাকরিটা যাতে নিশ্চিত করা যায়। যারা টাকা দেয়নি তাদের চাকরি হওয়ার সম্ভাবনা খুব কম। একদিকে যেমন নিয়োগ দুর্নীতি নিয়ে চাপের মুখে রাজ্য সরকার, তেমনি এদেশের ভোটার তালিকায় বাংলাদেশি ভোটারের উপস্থিতি নিয়েও অস্বস্তিতে তৃণমূল। বাংলাদেশের কোটা বিরোধী আন্দোলনের অন্যতম মুখ। গত বছর বাংলাদেশে জুলাই বিপ্লবের সময় সেখানকার রাস্তায় একের পর এক ছবি। এই নিউটন দাসেরই নাম পাওয়া গেছে ভারতের ভোটার তালিকায়। তিনি কাকদ্বীপের ভোটার বলে স্বীকার করে নিয়েছেন নিউটন নিজেই। 2016 সালে আমি কাকদ্বীপের বিধায়ক মন্টুরাম পাককে ভোট দিয়েছিলাম, কিন্তু 2017 সালে আমার ভোটার কার্ডটি হারিয়ে যায়। তখন 2018 সালে আমি আবার আমাদের বিধায়কের সহযোগিতা নিয়ে আমি আবার আমার কার্ডটি তুলি। এদেশেও ভোটার, বাংলাদেশেও ভোটার, এই এক আজব কাণ্ড। নিউটন বাংলাদেশেরও ভোটার বলে স্বীকার করে নিয়েছেন তার দাদা। যেহেতু বাংলাদেশের জন্ম, বাংলাদেশে যেহেতু সে বড় হচ্ছে, তো অবশ্যই বাংলাদেশের তো ভোটার হবে। সে ওখানেও ভোটার করেছে, এখানেও ভোটার করেছে, সেটা তো তার একটা ফল না। বাংলাদেশের নাগরিকের তৃণমূল যোগ সামনে আসায় রাজনৈতিক চাপানোতরও শুরু হয়ে গেছে। একের পর এক ছবিতে তার সঙ্গে দেখা যাচ্ছে তৃণমূল ছাত্র পরিষদের সুন্দরবন সাংগঠনিক জেলার সভাপতি দেবাশিস দাসকে। এমনকি বাংলাদেশের নাগরিক নিউটনের জন্মদিনে দুজনকে একসঙ্গে কেক কাটতেও দেখা গেছে। যদিও তৃণমূল ছাত্র পরিষদের সঙ্গে বাংলাদেশি নিউটনের যুক্ত থাকার অভিযোগ অস্বীকার করেছেন সুন্দরবন সাংগঠনিক জেলার টিএমসিপি সভাপতি। আমার বন্ধু ছিল, 2022 সালে হঠাৎ দেখা হলো, 21-22 সালে দেখা হলো, তার জন্মদিনে একদিন কেক কাটা হলো। সেখানে তার সে বাংলাদেশি না পাকিস্তানি না আমেরিকান, এগুলো জেনে আমার কি লাভ আছে? আর আমায় কেন করছে লোক? আমি বুঝতে পারছি না কেন করতে হবে তৃণমূল ছাত্র পরিষদ, কিছুই করতো না। তবে এ নিয়ে আবার তৃণমূলের মধ্যেই দুটি শিবির রয়েছে। টিএমসিপি নেতা দেবাশিস দাসের বিরুদ্ধে একের পর এক চাঞ্চল্যকর অভিযোগ করছেন তৃণমূলেরই গ্রাম পঞ্চায়েত সদস্য। দেবাশিস দাসের সঙ্গে তার সুসম্পর্ক ছিল, সেইভাবে সে তখন ছাত্র যুবর সুন্দরবন সাংগঠনিক জেলা ছাত্র যুবর নেতা ছিল, সেইভাবে সে তাকে ডেকে নিয়ে আসতো, তার সঙ্গে মিটিং মিছিলে অ্যাটেন্ড করাতো। তৃণমূলের গ্রাম পঞ্চায়েত সদস্যের আরও দাবি, 2021 সালের অক্টোবর মাসে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশ যাওয়ার পথে গ্রেপ্তার হয়েছিল নিউটন। সেখানে তার কাছে মেলে বাংলাদেশের পাসপোর্ট, ভারতের ভোটার, প্যান ও আধার কার্ড। প্রায় 3 মাস জেলবন্দি থাকার পরে ছাড়া পায় নিউটন। নেই করে হলেও 30-90 দিনের মতো জেলেও ছিল। তখন আমরা একসঙ্গে যাতায়াত করতাম, মোটা বসা ছিল। সেই সময় সেও গিয়েছিল তাকে ছাড়ানোর জন্য, আপ্রাণ চেষ্টাও করেছিল তাকে বের করানোর জন্য। জেল থেকে ছাড়া পাওয়ার পর রীতিমতো কেক কেটে নিউটনের জেল মুক্তির সেলিব্রেশনও হয়। কেকের উপরে লেখা ছিল কাম ব্যাক নিউটন। তৃণমূলের পঞ্চায়েত সদস্য আরও দাবি করেছেন, এরপর কাকদ্বীপে এসে দেবাশিসের রেস্তোরাঁর ব্যবসায় যোগ দেন বাংলাদেশি নিউটন দাস। জেল থেকে ছাড়া পাওয়ার পর উনি কাকদ্বীপে আসে, এখানে একটা রেস্টুরেন্টও খোলা হয়েছিল, যেটা উনি বিজনেস করেছিল পার্টনারশিপ হিসাবে। আমি 22-এর পর থেকে খারাপ পরিস্থিতি থেকে আমি এখান থেকে নিজে থেকে সেফ সাইড হয়ে যাই। যদিও তৃণমূল পঞ্চায়েত সদস্যের এই অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল ছাত্র পরিষদের নেতা দেবাশিস দাস। আমার রেস্টুরেন্টে আমার আর হরিমাজির ছিল, নিউটনে করতে গেলে ওসব ভুলভাল বলে দিলে হবে? আমাকে পেপার আছে রেস্টুরেন্টে, ওই এসে ওখানে রেস্টুরেন্টে আসতো, বসতো, আড্ডা মারতো, এরকম। গোটা ঘটনায় তৃণমূল যখন অস্বস্তিতে, তখন বিজেপির হাতে নতুন হাতিয়ার। তৃণমূল এগুলোকে করায় বাংলাদেশের জামাত, বাংলাদেশের লস্কর যারা আছে,
তাদেরকে এই সকল জঙ্গিদেরকে নিয়ে এসে এরা ভোট ব্যাংক বাড়ায়, এরা ভোটে খাটায়, এরা এখানে তাদেরকে ব্যবসা বাণিজ্য করার সুযোগ করে দেয়। ভারতে এসে শুধু ভোটার কার্ডই নয়, আধার কার্ড থেকে শুরু করে প্যান কার্ড সবই বানিয়ে নিয়েছিলেন নিউটন। বলার কি অপেক্ষা রাখে? শুধু তাই নয়, সে গর্ব করে বলছে তৃণমূলের জন্য সে ভোট দিয়েছে। এখন ভোট দিয়েছে না ছাপ্পা মেরেছে সেই জানে, কিন্তু তৃণমূলের জন্য সে ভোট দিয়েছে। অর্থাৎ তৃণমূল করলে যেমন নাগরিক হওয়ার সুযোগ পাওয়া যায়, বেআইনি নাগরিক হবার, তেমনি তৃণমূল করলে আবার এপার বাংলার ভাত খেয়ে ওপারে গিয়ে আন্দোলনও করা যায়, ওপার বাংলার ভাত খেয়ে আবার এপার বাংলায় ভোটও দেওয়া যায়। দিদি সব বন্দোবস্ত করে দিয়েছে। এপার বাংলা ওপার বাংলা মিলেমিশে একাকার ওই বাংলায় স্বাভাবিকভাবে ভোটার, জাল ভোটার, অসৎ ভোটার, বেআইনি ভোটার, তার নাগরিক কোনো অসুবিধা নাই। বেআইনি নাগরিকের ছড়াছড়ি বাংলায়। সেই জাল পাসপোর্ট, জাল নাগরিক, জাল সার্টিফিকেট তৈরি করার জন্য ইন্ডাস্ট্রি আছে, শিল্প আছে। যদিও সেই শিল্পে ধুমো বার হয় না, ধুমোবিহীন সেই চোরাই শিল্প বাংলায় আজকে দিদির নেতৃত্বে সারা বাংলা জুড়ে অ্যাভেলেবেল। ঘোড়ায় তো গলদ, বাংলাদেশ থেকে ঢুকছে কি করে? ঢোকার পরে তো এগুলো আসবে। জল, স্থল, অন্তরিক্ষ, তিনটেই তো। সীমান্তটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের। কোনো বহিরাগত বাংলাদেশি যদি ফ্লাইটে আসে, যদি আকাশপথে আসে, যদি জলপথে আসে, যদি স্থলপথে আসে, তার সবটা রেসপন্সিবিলিটি তো কেন্দ্রীয় সরকারের, রাজ্য পুলিশের তো সীমানা নয়। তৃণমূল সব জায়গায়, সমাজের সর্বত্র তৃণমূল। এখন কেউ কোনো কাজে যুক্ত হলেই আরে তৃণমূল, এ তো মহা সমস্যা। আপনি ঢুকছেন, আপনি যেদিকে তাকাবেন, পশ্চিমবঙ্গ এত বড় একটা রাজ্য, তৃণমূল একটা দল, যেদিকে তাকাবেন তৃণমূল তৃণমূল তৃণমূল। এ কি সিপিএম যে শূন্য? এ কি বিজেপি যে দিলীপ ঘোষ প্রণাম করতে যায় আর অন্য দল অন্যদিকে হাঁটে? কখনো পাসপোর্ট জালিয়াতি মামলায় পশ্চিমবঙ্গ থেকে গ্রেপ্তার হন পাকিস্তানের নাগরিক, কখনো কেরলে ধৃত বাংলাদেশি জঙ্গির কাছ থেকে পশ্চিমবঙ্গের ভোটার কার্ডের হদিশ মেলে, কখনো আবার ভিন রাজ্য থেকে ধরা পড়া জঙ্গিদের কাছ থেকে যে ভুয়ো নথি উদ্ধার হয় দেখা যায় তা তৈরি করা হয়েছে পশ্চিমবঙ্গে। আবার কখনো জাল নথি দিয়ে আসল পাসপোর্ট তৈরি চক্র ধরা পড়ে এই রাজ্যেই। এই আবহে এবার সামনে এলো বাংলাদেশে কোটা বিরোধী আন্দোলনের অন্যতম মুখ নিউটন দাসের নাম রয়েছে ভারতের ভোটার তালিকায়। শুধু ভারতে এসে ভোটার কার্ডই নয়, আধার কার্ড থেকে শুরু করে প্যান কার্ড সবই বানিয়ে নিয়েছিলেন নিউটন। তবে এরকম ঘটনা একটা মাত্র নয়। পাসপোর্ট জালিয়াতি মামলায় সম্প্রতি গ্রেপ্তার হন আজাদ মল্লিক নামে পাকিস্তানের এক নাগরিক। তাকে নিয়ে তদন্তে নেমে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হাতে চাঞ্চল্যকর তথ্য উঠে আসে। আদালতে দাঁড়িয়ে ইডি দাবি করেছিল এ রাজ্যে আজাদের দুটি ভোটার কার্ড রয়েছে, একটি নৈহাটি আর একটি মধ্যমগ্রামের ঠিকানায়। এর আগে গত বছরের শেষে কেরল থেকে গ্রেপ্তার হয় আনসারুল্লাহ বাংলা টিমের জঙ্গি সাদ রাডি। তদন্তে জানা যায় প্রায় বছর 10 ধরে এ রাজ্যের মুর্শিদাবাদে থাকতো সে, এমনকি ভোটার কার্ড অব্দি বানিয়ে ফেলেছিল। তাও আবার একটা নয়, দুটো। নওদা ও হরিহরপাড়া, মুর্শিদাবাদের এই দুটি বিধানসভা কেন্দ্রে ভোটার তালিকাতেই তার নাম ছিল। সেই ভোটার কার্ডের ভিত্তিতে পাসপোর্ট অব্দি বানিয়ে ফেলেছিল সে। 2024-এর 18 সেপ্টেম্বর কর্ণাটকের চিত্রদুর্গ থেকে 6 জন বাংলাদেশের নাগরিককে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় পশ্চিমবঙ্গের ঠিকানায় তৈরি জাল ভোটার কার্ড। ভোটার কার্ড হলো নাগরিকদের সচিত্র পরিচয়পত্র, যা নিয়ে দেশের যে কোনো জায়গায় ঘোরা যায়। এখানেই প্রশ্ন যে পশ্চিমবঙ্গে জাল ভোটার কিংবা জাল আধার তৈরি করা কি এতই সহজ? কোথায় কারা এই চক্র চালাচ্ছে তা কেন খুঁজে বের করছে না পুলিশ? দিদি কিছু দেখ আর না দেখ, বাংলার মানুষকে অন্তত চোরাই পথে তোমার যা প্রয়োজন তা অর্জন করবার, ঘুষ দিয়ে তোমার অধিকার অর্জন করবার সমস্ত ব্যবস্থা পাকা করে দিয়েছে। তৃণমূল করলে যেমন নাগরিক হওয়ার সুযোগ পাওয়া যায়, বেআইনি নাগরিক হবার, তেমনি তৃণমূল করলে আবার এপার বাংলার ভাত খেয়ে ওপারে গিয়ে আন্দোলনও করা যায়, ওপার বাংলার ভাত খেয়ে আবার এপার বাংলায় ভোটও দেওয়া যায়। দিদি সব বন্দোবস্ত করে দিয়েছে। মমতা ব্যানার্জি এর মধ্যে ইনভলভ। আজকে পশ্চিমবঙ্গে যে মানুষরা রয়েছে, হিন্দু হোক মুসলমান হোক, আমরা চাই না তাদের অধিকার বাংলাদেশের মুসলমানরা এসে নিয়ে নিক। আমরা চাই না রোহিঙ্গা মুসলমানরা এসে এটা নিয়ে নিক। কিন্তু এইটা মুখ্যমন্ত্রী ওনার ভোট ব্যাংকের জন্য আজকে বিএসএফ কে জমি দিচ্ছে না এবং জনপ্রতিনিধির দ্বারা ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড উনি বানিয়ে দিচ্ছেন। সবই হচ্ছে নবান্নের আশীর্বাদে।
এখানে নবান্নের আশীর্বাদ ছাড়া একটা গাছের পাতাও নড়ে না। গোড়ায় তো গলদ, বাংলাদেশ থেকে ঢুকছে কি করে? ঢোকার পরে তো এগুলো আসবে। তো বাংলাদেশ থেকে যদি ঢোকাটা বিএসএফ না আটকায়, তো সমালোচনাটা তো বিএসএফ এর হবে, সীমান্ত রক্ষী বাহিনীর হবে। তো ত্রিপুরায় ঢুকছে কি করে? ত্রিপুরা থেকে ট্রেন ধরে বাংলায় আসছে। কোনো বহিরাগত বাংলাদেশি যদি ফ্লাইটে আসে, যদি আকাশপথে আসে, যদি জলপথে আসে, যদি স্থলপথে আসে, তার সবটা রেসপন্সিবিলিটি তো কেন্দ্রীয় সরকারের, রাজ্য পুলিশের তো সীমানা নয়। পুলিশ ভেরিফিকেশনের পার্ট নিয়ে তো এত আলোচনা হলো, এবার পোস্ট অ্যান্ড টেলিগ্রাফ ডিপার্টমেন্টের পার্টে আর ডেলিভারি ডকুমেন্টস তৈরি করতে হয়। এই মুহূর্তে প্রযুক্তিগত কারণে সিস্টেম আপডেট করতে হয়, কিন্তু তারপর এই নিখুঁতভাবে এই জাল পাসপোর্টের সমস্ত নথি সিস্টেমে আপডেটেড হচ্ছে। এবং ভাবুন, যিনি অ্যাপ্লাই করছেন সেই ঠিকানায়, তার যে ঠিকানাটা দেওয়া হয়েছে সেখানে তার বাড়িই নেই, কিন্তু সেইখানে পাসপোর্ট পৌঁছে যাচ্ছে। তার কারণ পাসপোর্টটা সেখানে যাচ্ছে না, এই পাসপোর্ট চক্রের যারা ক্রিমিনাল, যারা মাথায় আছে, তাদের হাতে পৌঁছে যাচ্ছে এই পাসপোর্ট। অর্থাৎ একেবারে পোস্ট অ্যান্ড টেলিগ্রাফ ডিপার্টমেন্ট সরাসরি যুক্ত আছে, এতটাই যুক্ত আছে যে এখনও পর্যন্ত 2 জন গ্রেফতার হয়েছে, পোস্ট অফিসের একজন স্থায়ী কর্মী এবং বিশ্বনাথ দাস যে শ্রেণী নিয়ে এতক্ষণ বললেন একজন অস্থায়ী কর্মী, যাদের কোনো দায়বদ্ধতা নেই। অটল বিহারী বাজপেয়ীজি সেই বিখ্যাত কথাটা আজকে মনে পড়ছে যে সরকারে আয়েগি সরকারে যায়েগি, পার্টিয়া বনেগি পার্টিয়া বিগড়েগি, মগর ইয়ে দেশ চলনা চাইয়ে। সবার ওপর কি আমাদের দেশ, আজকে এই সিকিউরিটি থ্রেটগুলো হচ্ছে, এটা প্রসেস আছে সুমনদা, কোর্টে মানে পার্সোনাল এক্সপিরিয়েন্স আছে। তোমার কিছুক্ষণ আগেও বলছিলাম, আমি ছোটোবেলা যখন ল স্টুডেন্ট ছিলাম, বাবার সাথে একটা কোর্টে গেছিলাম, নাম করেই বলছি, বনগা কোর্টে গেছিলাম। সেখানে একটা মামলা শুনতে শুনতে হট করে জজ সাহেব বললেন যে ম্যাজিস্ট্রেট সাহেব 14 ফরেন্স একটা মামলা ছিল, যে উকিল ওটা তো গরম আধার কার্ডটা, আধার না, এটা গরম ভোটার কার্ডটা, মানে ইমিডিয়েট তৈরি হয়েছে। প্রসেস আছে সুমনদা। কী প্রসেস দেখো, ক্লাস প্রথমে হচ্ছে কোনো লোক যখন ঢোকে, তুমি ফেকের কথা বলছো, আমি একটু ঠিকঠাক গ্রিন চ্যানেলের কথা বলবো, গ্রিন চ্যানেল ঠিক আছে, লোকাল পঞ্চায়েত থেকে সার্টিফিকেট হয়ে যায় না এই লোকটা এখানেই থাকে, 2000-3000 টাকার বিনিময়ে। ক্লাস 8 বোর্ড ফের পরীক্ষা থাকে না তো ক্লাস 8-এ সার্টিফিকেট লোকাল স্কুল থেকে জোগাড় হয়ে যায়, প্রত্যন্ত বর্ডার এলাকার স্কুলগুলো সুন্দরবন এলাকা থেকে হয়ে যায়। তারপর সব থেকে ইজিটা বের করা সেটাকে বলে ড্রাইভিং লাইসেন্স তারপর বেরোয়। তারপর আধার কার্ড বলি, তারপর রেশন কার্ড, তারপর প্যান কার্ড বেরোয়, ওই কাগজগুলো দিয়ে পাঠিয়ে দেয়, অনলাইন প্যান কার্ড চলে আসে, তারপর আসে আধার কার্ড, এবং সব শেষে, এটা একটু টাফ প্রসেস, ভোটার আইডি। সব শেষে হয় ভোটার আইডিটা, প্রত্যেকটা কাগজ একদম টিকমার্ক প্যাকেজ হয়, এরকম না যে একটা হবে, একটা পুরো প্যাকেজে ডিল চলে। 2024 সালে দিল্লিতে 42 জনের বেশি মানুষ এয়ারপোর্ট পুলিশ, সেখানকার এয়ারপোর্ট পুলিশ তাদেরকে অ্যারেস্ট করেছিলেন এই ভুয়ো পাসপোর্টের থাকার কারণে। তার মধ্যে যেমন বাংলাদেশের সিটিজেনরা ছিলেন, তেমনি নেপালের লোক ছিলেন, মায়ানমারের লোকও ছিলেন। এবং সেই তদন্তে এটা উঠে এসছে যে এরা ঢুকেছেন, বাংলাদেশের সিটিজেনদের কথা বলছেন, শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল বর্ডার থেকে নয়, মেঘালয় এবং ত্রিপুরা। অর্থাৎ এই প্রবলেমটা এখনো যারা ঢুকছে ত্রিপুরা থেকেও ঢুকছে। এই যে যাকে নিয়ে আমরা আলোচনা করছিলাম, শঙ্কর সরকার, তিনিও ত্রিপুরা থেকে ঢুকেছেন। ইস্যুটা তা নয়, ইস্যুটা হচ্ছে এখানে খুব সহজে নকলটা তৈরি হচ্ছে না। খুব সহজে প্যারামিটারটা আমরা কিভাবে সেট করছি, যদি এখানেই খুব সহজে হতো। 42 জন দিল্লিতে এয়ারপোর্টে ধরা পড়ছেন, আপনি এই নাম্বারটা অস্বীকার করতে পারেন না। 2 জন এখানে 250 জন, ওইখানে এটা 42 জন। আমি বলছি সুমনদা, ওখানে এয়ারপোর্টে ধরা পড়েছেন, এমন নয় যে পাসপোর্টের সংখ্যাটা 42, সংখ্যাটা অনেক বেশি। আর একটা জিনিস মনে করি, যদি অক্টোবর 2023 সালে কলকাতা রিজিওনাল পাসপোর্ট অফিসের 4 জন অফিসিয়ালকে সিবিআই গ্রেপ্তার করে, সিবিআই গ্রেপ্তার করার পর সেই তদন্ত কিন্তু আর কোন দিকে এগিয়েছে বা আদৌ এগিয়েছে কিনা আমরা জানি না। আমার এখানে বক্তব্য, এইমাত্র বললে যে কলকাতার অফিস থেকে, অর্থাৎ কলকাতা অফিস থেকে, কিন্তু আরপিও বা পাসপোর্ট এটার সঙ্গে সরাসরি রাজ্য সরকারের কোনো সম্পর্ক নেই। রাজ্য সরকার করছে বলছি না তো, আমি আসছি, আমি সেখানে আসছি। চক্রটাতে কেন্দ্রও আছে, রাজ্যও আছে, মানে এদের কর্মীরা যুক্ত আছেন। এই দুয়ারে বিভিন্ন সাথী আনার যে সরকারটা এনেছে, দুয়ারে সরকার করে দুয়ারে, ওই একই সাথে দুয়ারে জঙ্গিটাও এসছে। কিরকম ভাবে বিভিন্ন সাথী বন্ধু প্রকল্পগুলো যখন থেকে দেওয়া হয়, তার ভেরিফিকেশন প্রসেসটা কি হয়? অনুপ্রবেশের ঘটনাটা পশ্চিমবঙ্গ কেন্দ্রিক। কেন আমি বলছি, যখনই মেঘালয় হবে, মেঘালয়ের ট্রাইবালরা কিন্তু একেবারেই অ্যালাউ করে না। আমি বলছি ট্রাইবাল সংস্কৃতি, ভাবনা এবং তাদের অস্তিত্বের প্রশ্নে রেজিস্ট যেভাবে করে, আমরা কিন্তু ভোটের রাজনীতির জন্য তাদেরকে বরঞ্চ জায়গা দিই। আবার একইভাবে আপনার মনে থাকতে পারে, ভারত সরকার চেয়েছিল চাকমাদের একটা অংশ অরুণাচল প্রদেশে রাখতে, অরুণাচল প্রদেশের নিশি কমিউনিটি একেবারে অ্যালাউ করেনি। আমি বলছি উত্তর পূর্ব ভারতবর্ষের যে কোনো রাজ্যে বাংলাদেশ থেকে ঢোকা খুব কঠিন,
শুধু ট্রাইবাল আইডেন্টিটির জন্য তারা যে রেজিস্ট্যান্স করে, মানে তারা ভোট সব ভুলে গিয়ে তাদের নিজের অস্তিত্বের প্রশ্নে। না না, আমি বলছি পশ্চিমবাংলা সেটা হয় না। পশ্চিমবাংলা যেটা হয়, শর্মা নিজের অধিনায়ক বললেন আসামে ডেমোগ্রাফি পাল্টে গেছে। আসাম তো নর্থ ইস্ট ছিল, আসাম নর্থ ইস্ট চলছে ভাই। এখানে পুলিশ বলছে মেঘালয় নিয়ে ঢুকছে, আপনি বলছেন এখানে করছে। ক্ষমতার মধ্যে থাকবো, ঠিক হন তাহলে দিল্লি পুলিশ ভুল না। আমি ক্ষমতায় থাকতে বাংলা যাই যা একসঙ্গে হতে পারে। আমি রাজত্ব করব, আমি শাসন করব এবং আমি এনজয় করব। আমি দেখলেই হলো, আমার পরবর্তী পর্যন্ত দেখা দরকার নেই, আপনার দেখা দরকার নেই। আমি কেবলমাত্র আমি সেটাতে বলুন। আমি আসবো, কিন্তু আমি দুজনকেই আমি একটা জায়গায় বলবো, সেটা হচ্ছে এটা ঠিক যে পশ্চিমবঙ্গে ডেফিনেটলি অনুপ্রবেশ হচ্ছে একটার পর একটা ঘটনা, কিন্তু উত্তর পূর্বের একাধিক রাজ্যে ত্রিপুরা বা আসামে কিন্তু অনুপ্রবেশ স্পষ্ট হচ্ছে এবং এই বাংলাদেশের প্রেক্ষিতেই হচ্ছে। আপনারা জানেন যে ভদ্রলোকের কথা বলছি, ৭৭ বছরের বৃদ্ধ বাবাকে নিয়ে, গোটা পরিবার নিয়ে, ভাইদের নিয়ে চলে এসছেন। তিনি কিন্তু সীমান্তটা পার হয়েছেন, টপকেছেন ত্রিপুরার অংশ থেকে। সুতরাং অনির্বাণও ঠিক, বিশ্বনাথ দাও ঠিক যে এই রাজ্যে এটা একটা প্রাতিষ্ঠানিক চেহারা নিয়েছে। এখানে টপকে আসা যায় এবং তারপরে ভুয়ো নথি তৈরি করা যায়, তারপরে পার্মানেন্টলি স্থায়ীভাবে এই রাজ্যে থেকে যাওয়া যায়। বাংলাদেশের অনুপ্রবেশকারী থেকে পাসপোর্ট জালিয়াতির মতো ইস্যুকে হাতিয়ার করে ২৬-এর বিধানসভা ভোটে তৃণমূলের বিরুদ্ধে ঘুঁটি সাজাচ্ছে বিজেপি। অন্যদিকে অমিত শাহ তো রবিবার তামিলনাড়ুতে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ জয়ের ভবিষ্যৎবাণী অবধি করে দিয়েছেন। 2026 में बंगाल में भारतीय जनता पार्टी और एनडीए की सरकार बनने जा रही है। তৃণমূল অবশ্য অমিত শাহর এই ভবিষ্যৎবাণীকে গুরুত্ব দিচ্ছে না। ওনাকে বলবো এইসব বাইরে রাজ্যে গিয়ে বড় বড় কথা না বলে উনি এটাও বলুন যে উনি লাস্ট ইলেকশন কত বলেছিলেন আর বাংলার মানুষ ওনাদের কত দিয়েছে, কিভাবে রিফিউজ করেছে। এ রাজ্যে বিধানসভা ভোটে 1 বছর দেরি থাকলেও পারদ এখন থেকেই সপ্তমে। 2021-এ 200 পারের টার্গেট দিয়ে 77-এ থেমে গেছিল বিজেপি। তাই এবার 1 বছর আগে থেকেই কোমর বেঁধে ময়দানে নেমে পড়েছে তারা। ইতিমধ্যে পশ্চিমবঙ্গ সফর শুরু করে দিয়েছেন নরেন্দ্র মোদী থেকে অমিত শাহরা। 29শে মে সভা করে গেছেন নরেন্দ্র মোদী। 1 জুন বিজেপির কর্মী সভায় বক্তব্য রাখেন অমিত শাহ। তৃণমূলের বিরুদ্ধে দুজনের আক্রমণই ছিল একেবারে চড়া সুরে বাঁধা। पश्चिम बंगाल को अब हिंसा की, तुष्टीकरण की, दंगों की, महिला अत्याचार की, घोटालों की राजनीति से मुक्ति चाहिए। 2026 तक कर दो, जितना विरोध करना है उतना, उसके बाद आप मुख्यमंत्री ही नहीं रहो। आज संकल्प कर जाइए कि 2026 में ये ममता बनर्जी की सरकार को मूल समेत उखाड़ कर हम फेंक देंगे, मूल समेत उखाड़ कर, और आपके बाद आपका भतीजा भी मुख्यमंत्री बनता रहे। भाइयों बहनों, ये होने वाला नहीं। এবার পশ্চিমবঙ্গ থেকে প্রায় 2000 কিলোমিটার দূরে তামিলনাড়ুতেও সেই একই সুর শোনা গেল অমিত শাহর মুখে। मेरी बात कान खोलकर गांठ बांध लेना, कान खोलकर सुन लेना और याद कर कर घर में जाना। 2026 में बंगाल में भारतीय जनता पार्टी और एनडीए की सरकार बनने जा रही है। পাল্টা তৃণমূল মনে করিয়ে দিচ্ছে 2021-এর আগে এই অমিত শাহ দাবি করেছিলেন পশ্চিমবঙ্গে বিজেপি 200-র বেশি আসন পাবে। इस बार 200 सीटों से ज्यादा सीटों के साथ भारतीय जनता पार्टी की सरकार बनने जा रही है। ये बार 200 पार। এই প্রেক্ষাপটে অমিত শাহর দাবি নিয়ে খোঁচা দিতে ছাড়েনি সিপিএম কংগ্রেস। এই বাংলায় রাজনৈতিক মেরুকরণের কারণে হয়তো তৃণমূলের লাভ হবে, বিজেপির লাভ হবে, কিন্তু বাংলার যে সংস্কৃতি, বাংলা যে উদারতা, বাংলা যে ধর্মনিরপেক্ষতা, সেই সামাজিক ভিত্তিটা বাংলায় চুরমার হয়ে যাচ্ছে। কারণ বিজেপি এবং তৃণমূল একে অপরের পরিপূরক। তার সুবিধা এ করে, এর সুবিধা তা করে। মাঝখান থেকে বাংলা যে ধর্মনিরপেক্ষ উদারপন্থী গণতান্ত্রিক শক্তিগুলো ছিল, কংগ্রেস, বাম, এই শক্তিগুলো দুর্বল হচ্ছে। অমিত শাহ দিবাস্বপ্ন, বাংলার মানুষ তা মানে না। এ রাজ্যের মানুষ স্বাধীনতার পর হিন্দু মহাসভাই হোক আর মুসলিম লীগ হোক, এই রাজনীতিকে পছন্দ করেনি। এটা যেন মনে রাখে, দিস ইজ বেঙ্গল, বাংলা। দক্ষিণে দাঁড়িয়ে অমিত শাহ শুধু পূর্বের রাজ্য দখলের ভবিষ্যৎবাণী করেননি, কেন তিনি এই দাবি করছেন তাও বোঝানোর চেষ্টা করেছেন।
और मित्रों मेरी बात याद रखना, मैं देश भर के चुनाव में हिस्सा लिया है, मैं पब्लिक की नब्ज जानता हूं, जनता की नब्ज जानता हूं। পাল্টা এ রাজ্যে একের পর এক নির্বাচনে বিজেপির ভরাডুবির প্রসঙ্গ নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূলও। অমিত শাহজি ওনার দিবা স্বপ্ন দেখছেন, তামিলনাড়ুতে দাঁড়িয়ে বলছেন বাংলায় 2026, তো 21 সালেও তো বলেছিলেন আব কি বার 200 পার, 77 হোঁচট কমতে 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 এখন 60 ফাটে গিয়ে দাঁড়িয়েছে। বিধানসভা নির্বাচন আস্তে আস্তে ওটা 30-40 হয়ে যাবে। তবে আগের হারের হতাশা ঝেড়ে ফেলে এবার নতুন উদ্যমে কোমর বেঁধে ময়দানে নেমে পড়েছেন বিজেপির নেতা কর্মীরা। আমি সজলের কাছেই যাই। ইসবার 200 পার, 77-এ আটকে গেছিল বহুবার, তোমারও মুখস্থ হয়ে গেছে। 24-এ 18 থেকে 12, 2019-এর পর থেকে ক্রমশ, কিন্তু উপনির্বাচন আমি ধরছি না, কিন্তু ক্রমশ ভোটের পার্সেন্টেজও কমেছে। না আমি আপনার কথার উত্তর দেব না কল্যাণ ব্যানার্জির কথার উত্তর দেব? কল্যাণ দা সিনিয়র, তাহলে ওনার কথার উত্তর দিই। উনি একজন রেজিস্টার্ড মাতাল, সেটা আমি বলিনি, ওনার দলেই বলেছিল মাতাল তোমায় জানতে হবে, আগামীকে মানতে হবে, উনিই বলেছিলেন। আমরা এবার আপনার কথাই বলি, দেখুন আমরা বলেছিলাম আপকি বার 200 পার হয়নি, ঠিক আছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, আজকের মুখ্যমন্ত্রী, তখন বিরোধী নেত্রী, তিনি বলেছিলেন হয় এবার নয় নেভার। রাজনীতি একটা এমন বস্তু, এবারও হয়নি কিন্তু তাই বলে নেভারটাও হয়নি, ঠিক। পাশাপাশি আরেকটা প্রবাদও আছে যে স্বপ্নের পোলাওতে ঘি দিতে কার্পণ্য করতে না, না একদম করছি না, কিন্তু এটা স্বপ্ন নয়, এটা বাস্তব। সেটা হচ্ছে 3 থেকে 77 মমতা ব্যানার্জি তার রাজনৈতিক ইতিহাসে মানে 14 বার জন্ম নিলেও এটা করতে পারেননি বা পারবেন না। 3 থেকে 77 এটা কিন্তু মাথায় নিতে হবে। পুরো কংগ্রেসটাকে পেয়ে গেছিলেন এবং তার দীর্ঘদিনের রাজনীতি, তারপরেও তিনি অন্তত 3 বার ফেল করেছেন বিধানসভা নির্বাচনে। উনি বলেছিলেন কি, আপনি ছিলেন কিনা জানি না, উনি বলেছিলেন এর পরের মিটিংটা নবান্নে করবো, এইরকম আঙুল দেখিয়েছিলেন, রাইটার্স বিল্ডিং এ করবো। ভালো, ভুল শুধরে দিয়েছো, থ্যাংক ইউ। না কিচ্ছু বলেননি, আমি ছিলাম, এরা দেখিয়ে বাড়িতে ঢুকে গেছিল। তারপরে আঙুলের পশ্চাৎটা আমি দেখাতে পাচ্ছি না, আঙুলের পশ্চাৎটা উল্টে গেছিল, সেটা আমি দেখাতে পাচ্ছি না, যেটা কিন্তু অনেকে উল্টো দিক থেকে যাবো। আমি বলছি যে রিগিং আর সন্ত্রাস অমিত শাহ কালকে বললেন, এটাও তো পাশাপাশি ঠিক যে একমাত্র পশ্চিমবঙ্গ ছাড়া গোটা দেশ, ইউপি বলো, গুজরাট বলো, মধ্যপ্রদেশ বলো, রাজস্থান বলো, তোমারও 100 সমালোচনা আছে, আমারও 100 সমালোচনা আছে, কিন্তু কোথাও ভোটের দিনে রক্ত ঝরে না, আমাদের ঝরে। এ বলার সুযোগ তো কার্যত ঘটনা প্রবাহ দিয়েছে। শুনুন, বাংলায় একটা কথা আছে, শব্দটা হচ্ছে লক্ষ্মী প্যাঁচা। আমি অমিত শাহকে লক্ষ্মী প্যাঁচা বলে সম্বোধন করছি, কারণ অমিত শাহ যা বলে তাই হয়। শুধু বিজেপির জন্য নয়, সেটা তৃণমূলের জন্য হয়। কারণ আগের বার বলেছে 200 পার, তৃণমূল 214 পেয়েছে। আমি খুব পরিষ্কারভাবে বলি, কালকে অমিত শাহ একটা এত বড় বড় কথা বললেন, বর্ডার ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, পেহেলগাম যে হামলাটা হলো, বর্ডারটা পেরোলো কোথা থেকে? পেহেলগামের দূরত্ব বর্ডার থেকে প্রায় 80 কিলোমিটারের বেশি। জঙ্গিরা বর্ডারটা পেরোলো কি করে, 80 কিলোমিটার ট্রান্সপোর্ট করে এলো কি করে ওই অস্ত্র নিয়ে? আজ অব্দি যে 4 জন দুষ্কৃতীর ছবি এনআইএ পাবলিশ করেছে, আচ্ছা শুধু পেরালো আর মানে হয়তো ফিরে গেছে, তাদের খুঁজে পাওয়া গেল না। আমি যা শেষ করে নিই, আপনি সজলকে তো বলতে দিয়েছেন। দ্বিতীয় কথা, পার্থক্যটা কোথায় দেখুন, তোমারকেই সমর্থন করলাম। পার্থক্যটা কোথায় দেখুন, গতকালকে একই সময় দুটো সভা হয়েছে, দুজন বক্তৃতা দিয়েছেন। অমিত শাহ যেই সময় দাঁড়িয়ে নেতাজি ইন্ডোরে দাঁড়িয়ে বিজেপির হয়ে ভোট চাইছেন, ওই একই সময় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ভারতবর্ষের হয়ে গলা ফাটাচ্ছেন কুয়ালালামপুরের মাটিতে সন্ত্রাসবাদের বিরুদ্ধে। বিরোধী দল তার নেতা অভিষেক ব্যানার্জি ভারতের পক্ষে গলা ফাটাচ্ছেন পাক সন্ত্রাসবাদের বিরুদ্ধে, আর দেশের স্বরাষ্ট্রমন্ত্রী যার দায়িত্ব দেশকে নিরাপত্তা দেওয়া, এই চরিত্র বিহারে এসে একটা বাক্য কিন্তু অরূপ বলেনি, সেটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় এটাও বলেছেন যে দেশ অনেক বড় দলের থেকে দেশ বড়। এটা শুনে ভালো লাগলো না, লাগলো না। অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন সেটা মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন দেশের জন্য গলা ফাটাচ্ছেন, সিঁদুরের অপারেশন সিঁদুর নিয়ে বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় তখন সিঁদুরকে কটাক্ষ করছেন। আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পাঠাইনি, বলি
উনি জোর করে তার দল পাঠিয়েছে বাঁচাতে দুজনকেই থামালাম। না শাহদীপ, তোমার প্রশ্ন পেশ করতে হবে তো। তোমরা বলো সেটিং 29/1 বৃহস্পতিবার রবিবার দেশের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী এসে তীক্ষ্ণতম ভাষায় তৃণমূল কংগ্রেসকে আক্রমণ। আমি বলছি যে এরপরও সেটিং বলবে। সন্ত্রাস বিরোধী অবস্থান নিয়ে সংসদীয় দল পৃথিবী ঘুরছে, আর প্রধানমন্ত্রী আর অমিত শাহ রাজ্যে রাজ্যে ঘুরছে ভোটের জন্য। পশ্চিমবাংলায় অ্যাপ্রোচটা কি? আমি ঘুরবেই। পশ্চিমবাংলায় অ্যাটিটিউডটা কি? বায়ানারি, তৃণমূল আর বিজেপি, এর বাইরে আমি বলছি বলেছে শেষ করতে দাও। ওই অমিত শাহ বললো না যে 4% এদিক ওদিক ভোট এদিক ওদিক হলে হয়ে যাবে। উনি জানেন 2016 সালে 4-5% ভোট ইধার উধার করেই তৃণমূলের গভর্নমেন্টটা রেখে দিয়েছিল, নাহলে বাম কংগ্রেসের গভর্নমেন্টটা এখানে চলে আসতো। আর উনি ভোট লুটের কথা বলছেন কি করে? ভাইপোর উপস্থিতিতে, ভাইপোর লোকসভায় কেন্দ্রীয় বাহিনী থাকার পরেও 7.5 লক্ষ ভোটে যেতে, আর অমিত শাহ সব আমাদের জানা আছে। অমিত শাহ কি করে জানলেন যে ভাইপো নেক্সট মুখ্যমন্ত্রী হবে? উনি হঠাৎ ভাইপো মুখ্যমন্ত্রীর কথাটা তুলে দিলেন। এই কারণেই কি বিজেপি ঠিক করে দিচ্ছে? আমি জানি না, বলতে পারবো না। অনুব্রত মণ্ডলকে ব্ল্যাঙ্ক চেক দিচ্ছে কিনা, ভাইপোকে চিঠি দিচ্ছে কিনা, কারণ অমিত শাহ কি করে জানলেন যে ভাইপো মুখ্যমন্ত্রী হচ্ছেন? ইউসুফ পাঠানকে সরিয়ে যে বিদেশের যেদিকে এগোচ্ছে বিশ্বাস করুন, আমি বলছি এরপরে প্রায় সজল বলতে চাইছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে না অরূপ চক্রবর্তীকে পাঠানো উচিত ছিল, প্রায় সেই দিকেই যাচ্ছিল। নিশ্চয়ই না দল করে তামিলনাড়ুতে দাঁড়িয়ে 2026-এ পশ্চিমবঙ্গ দখলের ডাক দিয়েছেন অমিত শাহ, জানিয়ে বাকযুদ্ধের মধ্যেই রাজনীতির সুর চড়ছে পশ্চিমবঙ্গ দিবসকে কেন্দ্র করে। প্রতিবারের মতো এবারও 20শে জুন বড় আকারে পশ্চিমবঙ্গ দিবস পালন করতে চায় বিজেপি। রাজ্য বিজেপি সূত্রে খবর, সল্টলেকের দপ্তরে ইতিমধ্যেই হয়ে গেছে প্রস্তুতি বৈঠক। এবার পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে রাজ্য বিজেপি সূত্রে খবর, যদিও এখনো সবুজ সংকেত আসেনি। পশ্চিমবঙ্গ দিবস 20শে জুন, আমরা ইতিহাসের বই থেকে বা ইতিহাস আমাদের তাই শিখিয়েছে। আজকে পশ্চিমবঙ্গ বাঙালি হিন্দুদের ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এবং আরও কিছু বিশিষ্ট মানুষ, যার মধ্যে জ্যোতিবাবুও ছিলেন, আমাদের ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে তারা ভোট দিয়ে এই পশ্চিমবঙ্গকে আমাদের দিয়েছেন। সুতরাং 20শে জুনই আমাদের পশ্চিমবঙ্গ দিবস, সেটা পয়লা বৈশাখ হতে পারে না। 2023 সালে কেন্দ্রীয় সরকার 20শে জুন দিনটিকে রাজ্যের প্রতিষ্ঠা দিবস বা পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালনের নির্দেশ দেয়। অন্যদিকে পয়লা বৈশাখ দিনটিকে রাজ্য দিবস ঘোষণা করেছে রাজ্য সরকার, যার পোশাকি নাম বাংলা দিবস। যদিও বিজেপির দাবি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রতি শ্রদ্ধা জানাতেই 20শে জুন পশ্চিমবঙ্গ দিবস পালন করা উচিত। এই পশ্চিমবঙ্গ দিবস উদযাপন নিয়ে বারে বারে সংঘাতে জড়িয়েছে তৃণমূল বিজেপি। রাজভবন নবান্নের সংঘাতও প্রকট হয়েছে। 2023 সালে রাজভবনে পালন করা হয় পশ্চিমবঙ্গ দিবস, জানিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোসকে ফোন করে আপত্তি জানান মুখ্যমন্ত্রী। এসব করে পশ্চিমবঙ্গের মন পাওয়া যাবে না। বাংলার মন পেতে হলে বাংলার বকেয়া, বাংলার মানুষের বন্ধু হতে হবে। ওনারা বাংলার মানুষের শত্রু। ফলে ওনারা কাকে আনবেন, কোন দিন পালন করবেন, হ্যান করবেন, ত্যান করবেন, তার সঙ্গে বাংলার কোনো মানুষের কোনো সম্পর্ক নেই। বাংলায় কোনো সমাজে বা রাজনীতিতে এর কোনো প্রভাব নেই। টিএমসি বা রাজ্য সরকার আমরা দেখেছিলাম পয়লা বৈশাখ তারা বঙ্গ দিবস, পশ্চিমবঙ্গ দিবস পালন করার জন্য একটা উদ্যোগ নিয়েছে। অন্যদিকে বিজেপি এখন বলছে তারা 20শে জুন বিরাট করে পশ্চিমবঙ্গ পালন দিবস করতে পারে। এতে চলবে, এগুলো কাজের কিছু হবে কিনা জানি না। অকাজের পরিমাণ বাড়বে, অকাজের সংখ্যা বাড়বে। কাজের থেকে অকাজ বেশি করো, উভয়েরই তা হচ্ছে স্লোগান।